মিনহাজ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? আমি সিরিয়াস ভঙ্গিতে বললাম, আমার চোখের দিকে তাকিয়ে দেখেন তো চিনতে পারেন কিনা। মিনহাজ শান্ত ভঙ্গিতে আমার দিকে তাকালো, খুব সাবধানে আমার চোখের দিকে দৃষ্টি রেখে পর্যবেক্ষণ করছে। না, তেমন কিছুই মনে পড়ছে না। মিনহাজ আমার মুখে দুই হাত দিয়ে ধরে বলল, কে তুমি আর কি বলতে চাও? ক্লিয়ার বলো। আমি একটু উত্তেজনা ভাবে বললাম, জানতে চান সেই ঘটনা? তাহলে আর এক কাপ কফি হয়ে যাক। আমার মুখে দুষ্টুমির হাসি। মিনহাজ মৃদু ঘামছে, হালকা গরম অনুভব হচ্ছে। বাম হাতের তালু দিয়ে কপালের ঘাম মুছে মিনহাজ বলল, আমার মাথা কোনো কাজ করছে না। আসলেই মেঘার এই ব্যাপারটা আমি কখনো ভাবিনি। হ্যাঁ, হতেও পারে, হয়তো ওই লোকদের সাথে বাবা মায়েরই হাত ছিল। আর তুমি কিভাবে জানো এসব? আমি জোরে হেসে উঠলাম, আপনি কি আমার কথা সিরিয়াস নিয়েছেন? তাহলে তুমি কি সিরিয়াস বলনি? আমি হাসি থামিয়ে বললাম, আমি তো মজা করলাম। মিনহাজ আর কথা না বলে রুমে চলে আসলো, পিছে পিছে আমিও আসলাম। আমি বললাম, এই শোনেন, একদম নেশা করতে পারবেন না, আর নিয়মিত নামাজ পড়তে হবে। এক কথা, একদম পারফেক্ট স্বামী হতে হবে। আর অতীতে কি হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়, বর্তমান নিয়ে থাকতে চাই আমি। থাকো, না করছে কে তোমাকে? কথাটা বলে মিনহাজ পাশ ফিরে শুয়ে পড়লো। রাত গভীর হয়, মিনহাজ ঘুমে মেতে ওঠে। আমি কাপড় চেঞ্জ করে ব্যালকনির বেডের চেয়ারে বসলাম। ঘুম আসছে না, দক্ষিণা বাতাসে আমার চুলগুলো এলোমেলো ভাবে উড়িয়ে দিচ্ছে। আমার চোখ বন্ধ করে শীতল বাতাস অনুভব করলাম। আমি আরো অনুভব করলাম আমার হাতে কেউ মায়াবীভাবে স্পর্শ করছে। আমি চোখ খুলে দেখলাম পাশের চেয়ারটায় মিনহাজ বসে আছে। মিনহাজের এক হাত আমার হাতের উপর রাখা। মিনহাজ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রয়েছে। ভ্রম কেটে মিনহাজ বলল, এত রাত অবধি জেগে আছো যে? ঘুম আসছে না? একটু পর ঘুমাবো ভাবলাম। আপনি উঠে আসলেন যে? মিনহাজ আমার কথা খুব সাবধানে এড়িয়ে গেল, এমন একটা যেন কিছুই ওর কান পর্যন্ত পৌঁছায়নি। একটা সিগারেট ধরালো, সিগারেটে কয়েকটা টান দিতেই আমি কপট রাগ দেখিয়ে বললাম, আপনাকে এসব ছাইপাশ খেতে নিষেধ করেছি না? আমার কথায় মিনহাজের কোনো ভ্রুক্ষেপ হলো না। আমি সিগারেটটা ফেলে দিয়ে বললাম, এসব চলবে না। সকালে আমার চেঁচামেচিতে ঘুম ভাঙে মিনহাজের। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? আমি কোমরে হাত রেখে রাগান্বিত স্বরে বললাম, মানুষ এভাবে কেমনে ঘুমায়? ফজরের নামাজ পড়ার জন্য কতবার ডাকলাম, কোনো রেসপন্সই করলেন না। কোনো মানুষ এত ঘুমাতে পারে আমার জানা ছিল না। মিনহাজ আলসেমি ভাব কাটিয়ে বলল, ঘুমের আবার কোনো নিয়ম আছে নাকি? যখন কলেজে পড়তাম তখন আমার স্যার প্রায় একটা কথা বলতেন, শুনবা সেই কথা? বলেন দেখি আপনার সেই অমূল্য কথা। মিনহাজ সিরিয়াস ভাব নিয়ে বলল, স্যার বলতেন, তোরা এখন যত পারিস আরামে ঘুমিয়ে নে, বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন কিন্তু ঘুমাতে পারবি না। আমি আবার রাগ দেখিয়ে বললাম, এখন এত বাজে কথা শুনতে ইচ্ছে করছে না। বাবা ফোন করে বলল সে আসতে পারবে না, সে একটা কাজে আটকে গেছে, তাই আমাদের দুজনকেই যেতে বললো। এখন উঠে খেয়ে আমাকে উদ্ধার করেন। সবার খাওয়া শেষ। তুমি খেয়েছো? না, এখন খাবো, চলেন। খাবার টেবিলে বসে মিনহাজ বলল, শুনছো মা, জান্নাতের বাবা নাকি আসতে পারছে না, আমাদেরই যেতে হবে। একটু আগে বলতে, সে তো মাত্র বের হলো। আহ মা, টেনশন করো না, আমি ঠিক সামলে নেব। বাবার বাড়ির উদ্দেশ্যে আমি আর মিনহাজ বের হলাম। বেশি দূরে নয়, খানিকটা পথ। একটা সিএনজিতে চড়লাম দুজন। আমি ইতস্তত মনোভাব করে বললাম, আচ্ছা এই প্রশ্ন? না, এমনি বলছি। আমার রুমমেট এক বড় আপু ছিল, বাড়ি থেকে পছন্দ করা ছেলের সাথে বিয়ে করেছিল ওই আপু। কিছুদিন বেশ ভালোই চলছিল, সব ধরনের গল্প আপু আমার সাথে শেয়ার করতো। প্রথম কিছুদিন তো আপু খুব খুশি ছিল, কিন্তু কিছুদিন পরে আপু শুধু মনমরা হয়ে থাকতো, কেমন হাসি খুশি মুখ চুপসে গিয়েছিল। বেশ কিছুদিন আপু মেসে আসতো না, বাড়িতে ওই যে গেল আর এলো না। পরে মেস ম্যানেজার ঠিকানা অনুযায়ী খোঁজ করে জানতে পারে আপু নাকি মারা গেছে, ওনার স্বামী নাকি পরকীয়ায় লিপ্ত ছিল। এই নিয়ে আপু অনেক ঝামেলা করেছে। তারপর একদিন আপুর হাজবেন্ড আপুকে একটা চড় মেরেছিল। পরে সিলিং ফ্যানের সাথে আপুর মৃতদেহ পাওয়া যায়। কেউ বলে আত্মহত্যা করেছে, কেউ বলে ওনার স্বামী মেরে ফেলেছে। আর দোষ যাতে নিজের ঘাড়ে না পড়ে তাই সিলিং এর সাথে ঝুলিয়ে রাখছে। পরে আর কোনো হদিস পাওয়া যায়নি। এখন আপুর কেসের ফাইলটা থানার শত ফাইলের নিচে পড়ে আছে। সিএনজি ওয়ালা তখন বলল, আপা এইটা কি নাতুরিয়াতে হয়েছে? আমি সিএনজি ওয়ালাকে হ্যাঁ উত্তর দিয়ে আবার বলতে শুরু করলাম, জানেন, আরো অনেকে বলেছে ওই আপু নাকি ভূতে ধরা রোগ হয়েছিল। মিনহাজ বলল, তুমি কি বলতে চাচ্ছ? উনার মতো তোমারও হতে পারে? এই না, ছি ছি, এমন কথাটা আমি মনেও আনি না। তাহলে বললে কেন? আমি হাত উঁচিয়ে বললাম, এই দেখেন, আমাদের বাড়িতে চলে এসেছি। আমার বাবার বাড়িটা খুব একটা মানসম্মত না। মিনহাজদের থেকে এরা একটু অর্থের দিকে দুর্বল। অর্থ দিয়ে প্রকৃত মানুষ যাচাই করা যায় না। স্বার্থ ছাড়া যে ভালো কিছু উপহার দেয় সেই প্রকৃত ভালো মানুষ। 2 দিন বাবার বাড়ি থেকে আজ আবার বাড়িতে ফিরলাম আমরা দুজন। রাতে খাবার পর মিনহাজ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল থেকে আবার সকল ব্যস্ততা শুরু। আমি শুয়ে বললাম, আপনি তো দেখছি একদম আনরোমান্টিক। এই কয়দিনে আমার দিকে ভালো করে তাকালেনই না। আমি কি দেখতে একদমই খারাপ?
তাচ্ছিল্য করে বলল, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না, এটা ভুল, কিন্তু ভালোবাসাগুলো মরে যায়। আমি কিছুই না? আমার চোখে সুপ্ত লোনা জলের আবির্ভাব, যখন তখন বৃষ্টি নামতে পারে। আমার বুকের মাঝে কষ্টের বাতাস প্রবাহিত হচ্ছে। মিনহাজ আচমকা আমাকে বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি অবাক হইনি, কারণ এটাই আমি চেয়েছিলাম, যেটা আমার অধিকার। সকালে মিনহাজ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি গত রাতের কথা ভেবে মিনহাজের সামনে আসতে লজ্জা পাচ্ছিলাম। ব্যাপারটা মিনহাজের নজর এড়ালো না। মিনহাজ কিছু চাইলে আমি অমিতার কাছে সেটা পাঠিয়ে দিচ্ছি, তবুও মিনহাজের সামনে আসছি না। মিনহাজ এবার লজ্জার মাথা খেয়ে বলল, অমিতা, তোর ভাবিকে পাঠিয়ে দে তো। অমিতা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, কি লাগবে বল, তোর ভাবিকে লাগবে। অমিতা আমাকে আলতো চিমটি কেটে বলল, যাও এবার। আমি রুমে ঢুকতেই মিনহাজ আমার হাত দেয়ালের সাথে ঠেসে ধরলো, তারপর ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার, পালিয়ে বেড়াচ্ছেন কেন ম্যাডাম? আমি আমতা আমতা করে বললাম, কই না তো। মিনহাজ আমার হাত ছেড়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলো। কলিং বেল বাজছে। বাসায় আমি ছাড়া কেউ নেই। দরজা খুলে আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে আপনি, কাকে চান? মেয়েটি বলল, আমার নাম মেঘা, মিনহাজকে চাই। আমি ওর স্ত্রী। মেয়েটির কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কি শুনলাম এটা আমি?